জাঙ্কুক হঠাৎ করেই তেকে ওর বাড়ি নিয়ে এসেছে। তের কেন জানি অনেক সন্দেহ হচ্ছে। ওর মন বলছে জাঙ্কুক ওর সাথে খারাপ কিছু একটা করার প্ল্যান করছে, কারণ তে জানে জাঙ্কুক কেমন। ওর বুকের ভেতরটা এসব অজানা ভয়ের জন্য ধুকপুক ধুকপুক করছে। জাঙ্কুক গাড়ি পার্ক করে বলে, এখানে চুপচাপ বসো, আমি একজনকে পাঠাচ্ছি, তার সাথে চলে এসো। আমাকে কেন এখানে এনেছেন? আমি বাড়ি যাব, প্লিজ আমাকে বাড়ি দিয়ে আসুন। তে এই বলেই জাঙ্কুক আগে নেমে পড়ে। তে হৃদস্পন্দন ক্রমশ বেড়েই যাচ্ছে। কি হতে যাচ্ছে ওর সাথে? মাথার ভেতর অনেক কিছু ঘুরপাক খাচ্ছে। হঠাৎই গাড়ির জানালায় কে যেন নক দিয়ে দরজা খোলে। তে তাকিয়ে দেখে একটা সুন্দরী মেয়ে। তেকে দেখে সে খুব কষ্টে তার নিজের হাসি চেপে রেখেছে। তা বেশ বুঝতে পারছে। ও একটু ভালো করে খেয়াল করে দেখে মেয়েটাকে কেমন যেন চেনা চেনা লাগছে। হ্যাঁ, ও এই মেয়েটাকে পার্টিতে জাঙ্কুকের সাথে দেখেছিল, কিন্তু নামটা ঠিক মনে আসছে না ওর। এর চিন্তায় ব্যাঘাত ঘটিয়ে মেয়েটাই নিজে থেকে বলে ওঠে, হ্যালো ম্যাম, আমি জেনি, স্যারের পার্সোনাল সেক্রেটারি। আপনি এতে দিয়ে মুখটা ঢেকে আমার সাথে চলুন। জেনি তের দিকে একটা স্কার্ফ এগিয়ে দেয়। সেটা দিয়ে দ্রুত মুখ ঢেকে নেয়। তারপর গাড়ি থেকে নেমে জেনির সাথে জাঙ্কুকের বাড়ির ভেতরে যেতে থাকে। এত বড় আধুনিক ডিজাইন করা বাড়ি শুধু নেটেই দেখেছে, আজ নিজের চোখে দেখে নিচ্ছে। ওর চোখে মুখে বিস্ময়ের ছাপ স্পষ্ট। জেনির সাথে যেতে যেতে তে ভয়ে ভয়ে বলে, আমাকে আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? আমার রুমে ম্যাম। কেন কেন আবার? আপনার এই সুন্দর মেকআপ তোলার জন্য? স্যার তো তার রুমে আপনার ছবি দেখে হাসতে হাসতে শেষ হয়ে যাচ্ছে। সে বলেছে দ্রুত মেকআপ তুলে আপনাকে সুন্দর করে সাজিয়ে দিতে। আপনার স্যার অনেক খারাপ। তা তো অবশ্যই। জেনি তেকে ওর রুমে নিয়ে এই হাস্যকর মেকআপ তুলে ফেলে। তে তোয়ালে দিয়ে ওর মুখ মুছে ফেললে জেনি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তে কিছুটা লজ্জা পেয়ে লজ্জাসিক্ত কণ্ঠে বলে, এখনো কি কিছু লেগে আছে? না না, একদম পরিষ্কার। তাহলে এভাবে তাকিয়ে আছেন যে? আসলে ভাবছি স্যার ঠিকই বলেছেন, আপনি সত্যিই অনেক সুন্দরী। একটা আলাদা মায়ার মমতা আছে আপনার চোখে মুখে। তে লজ্জায় লাল হয়ে যায়। জেনি হাসি দিয়ে বলে, ইস, লজ্জা পেতে হবে না। আচ্ছা, আপনি এভাবে আপনার সুন্দর মুখখানায় এরকম আজব মেকআপ কেন করেছিলেন? তে মাথা নিচু করে আছে, কিছু বলছে না। জেনি হাসি দিয়ে বলে, আমি জানি স্যার যাতে আপনার থেকে দূরে সরে যায়, তার জন্য, তাই না? এটা কখনোই সম্ভব নয়। স্যার একবার যেটা মনে মনে ঠিক করেন সে ঠিক সেটাই করে ছাড়েন, কোনো কিছুই মানেন না। কিন্তু কেন? আমার ইচ্ছা চাওয়ার কি কোনো গুরুত্ব নেই তার কাছে? আমার তো তাকে একটুও ভালো লাগে না, তাহলে কেন সে আমার কাছে আসবে? আর একটা মেয়ে যে কিনা একটা ছেলেকে একটুও পছন্দ করে না, সে যদি বারবার তাকে স্পর্শ করে, তার সাথে উল্টোপাল্টা কাজ করে, তাহলে কেমন লাগবে বলুন তো? আপনার স্যার একটা সাইকো না, সাইকোপ্যাথ সে। আচ্ছা আচ্ছা, বুঝেছি, শান্ত হন। বাবা, এত রাগ স্যারের ওপর? স্যার জানলে যে কি হবে কে জানে। তে এবার ভয়ে চুপসে গেল। ও আস্তে করে বলে, প্লিজ আপনি আবার এগুলো ওনাকে বলবেন না। ওকে, বাট একটা শর্তে। কি শর্ত? এখন সুন্দর করে সেজে স্যার যা যা বলবে তাই তাই করবেন, তাহলে আর বলবো না। তের বাকরুদ্ধ হয়ে জেনির দিকে তাকিয়ে আছে। ও মনে মনে বলে, যেমন স্যার তেমন তার সেক্রেটারি, এদের কাছ থেকে কোনো ভালো কিছু আশা করাই ভুল। দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে, রাজি আমি। তে সম্মতি দিলে জেনি ওকে সুন্দর করে সাজিয়ে দেয়, আর একটা দামি ড্রেসও পরিয়ে দেয়। তে জিজ্ঞাসা করে, ড্রেসটা পেলেন কোথায়? স্যার মেসেজ করেছিলেন, তাই আপনি আসার আগে এনে রেখেছিলাম। তে শুধু অবাকই হচ্ছে, জাঙ্কুক যে কতটা ফাস্ট তা ওর বোঝার বাইরে। জেনি মনের মাধুরী মিশিয়ে তেকে সাজিয়ে দেয়। তে নিজেকে দেখে নিজেই অবাক, কারণ ওকে অপ্সরাদের মতো সুন্দরী লাগছে। জেনি বলে ওঠে, ইস, কারো নজর না লাগুক, কারো না লাগলেও আপনার স্যারের অবশ্যই লাগবে। তা ঠিক বলেছেন, অবশ্য হবু স্বামীর নজর লাগা আর না লাগা সমান। ওনাকে আমি কখনোই বিয়ে করব না।
তাই আমি যদি বলি একদিন আপনি ওনাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাবেন, এটা অসম্ভব। দেখা যাক। হঠাৎই জিনির ফোনে মেসেজ আসে। যিনি কথা শেষ না করেই মেসেজ দেখে একটা রহস্যময় হাসি দেন আর বলেন, চলুন ম্যাম, স্যার আপনার জন্য অপেক্ষায় আছে, আপনাকে দেখতে চায়। জি চলুন। তে বাধ্য হয়ে জেনির সাথে যেতে থাকে। ও ভেবেছে জাংকুক নিচে হল রুমে অপেক্ষা করছে, কিন্তু জেনি ওকে নিয়ে যায় জাংকুকের রুমের সামনে। তে বলে, এটা কার রুম? কেন, স্যারের? যান ভেতরে যান, স্যার কিন্তু অপেক্ষা করছে। অসম্ভব, আমি ভেতরে কেন যাব? কখনো না। তাহলে কিন্তু স্যারকে সব কিছু বলে দেব। তে অসহায়ভাবে জেনির দিকে তাকিয়ে আছে। জেনি মিটমিট করে হাসছে আর বলে, আরে হবু বরের কাছে যেতে এত সংকোচ করতে নেই, যান যান। আপনি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ের সর্বনাশ করছেন। যেতে বলেছি ভেতরে, গেলেই বুঝবেন। তে আস্তে আস্তে দরজা ঠেলে জাংকুকের রুমে ঢোকে। বিশাল বড় রুম। ও রুমে ঢুকে দেখে জাংকুক দাঁড়িয়ে আছে জানালার কাছে। যিনি পেছন থেকে দরজা লাগিয়ে দিলে জাংকুক পেছনে ফিরে তাকিয়ে দেখে তে দাঁড়িয়ে আছে। ও একটা মুচকি হাসি দিয়ে দ্রুত তের কাছে চলে আসে। এসে ওর হাত দুটো ধরে ওকে মন ভরে দেখতে থাকে। কিছুক্ষণ দেখে জাংকুক বলে, বাহ, একদম বউ বউ লাগছে তোমাকে। আর এতক্ষণ যা লাগছিল তা না হয় নাই বলি। তের চোখে মুখে ভীষণ ভয়। ও কোনো কথাই বলতে পারছে না। ও শুধু মাথা নিচু করে আছে। কেন জানি ওর খুব খারাপ লাগছে। এসব ভালো লাগছে না ওর। ও মাথা নিচু করে আছে বলে জাংকুক ওর থুতনিটা হাত দিয়ে মুখটা ওর দিকে তুলে ধরে। ওরা দুজন এখন দুজনের দিকে তাকিয়ে আছে। তের খুব অস্বস্তি লাগছে। জাংকুক ওর গোলাপি ঠোঁটটার দিকে তাকিয়ে আছে। তে কাঁপা কাঁপা ঠোঁটে বলে, আমার এসব ভালো লাগছে না। আমি আমি ওই ধরনের মেয়ে না। প্লিজ প্লিজ আমাকে ছেড়ে দিন। তুমি বোগামের জন্য আমাকে পছন্দ করছো না? যে কয়েকটা টাকার জন্য তোমাকে ছেড়ে দিয়েছে, তার জন্য তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ? আপনার জন্যই উনি এমন করেছেন। আপনি ইচ্ছা করেই এই গেমটা খেলেছেন। আপনার জন্য আমার জীবন তছনছ হয়ে যাচ্ছে। আমার স্বাধীনতা সব শেষ শুধু আপনার জন্য। জোর করে এই দেহটাই পাবেন আপনি, আমার মনটাকে না। আপনার তো একটা মেয়ের দেহ দরকার, তাই না? তাহলে টাকা দিয়ে তো অনেক মেয়ের দেহ পেতে পারেন। আমাকে মুক্তি দিন না প্লিজ। আমার চেয়ে আরো অনেক সুন্দরী দেহ আপনি চাইলেই পাবেন। আমাকে আর কষ্ট দেবেন না এভাবে। তের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছে। তে খেয়াল করে জাংকুকের চোখগুলো রক্তের মতো লাল হয়ে আছে। তার কপালের রগ দুটো একদম খাড়া হয়ে আছে। তে খুব ভয় পাচ্ছে। মনে মনে ও বলছে, এবার বোধহয় আর রক্ষা নেই। জাংকুক কিছু না বলে আচমকা ওর ঠোঁটটা কামড়ে দেয় অনেক জোরে। তে যেমন অবাক হয় তেমন ব্যথাও পায়। ওর হাত দিয়ে জাংকুককে ছাড়ানোর চেষ্টা করে, কিন্তু পারে না। জাংকুক ওর ঠোঁটটাকে নিয়ে যা করছে না, তা বলার বাইরে। তে আর না পেরে জাংকুকের পেটে একটা জোরে ঘুষি মারে। অমনি জাংকুক ওকে ছেড়ে দিয়ে বলে, ওরে বাবারে, এত শক্তি তোমার! তে ওর ঠোঁটে হাত দিয়ে কাঁপতে থাকে। জাংকুক ওকে দেওয়ালের সাথে চেপে ধরে ওর চোখে চোখ রেখে বলে, তোমার দেহের উপর আমার লোভ থাকলে তোমাকে বিয়ে করতে চাইতাম না, কারণ তোমাকে ধর্ষণ করা আমার হাতের মোয়া ছিল। কিন্তু আমি সেটা করিনি, কারণ আমি তোমাকে পছন্দ করেছি সারা জীবনের জন্য। বিয়ে করতে চেয়েছি। বিয়ে মানে বোঝো? সারাটা জীবন তোমাকে আমার কাছে রাখার প্রতিজ্ঞা, তোমার সব দায়িত্ব পালনের প্রতিজ্ঞা। আর তুমি বলছো আমি তোমার দেহের জন্য তোমার কাছে? হ্যাঁ, আমি লোভী, তবে শুধু তোমাকে পাওয়ার জন্য, সারা জীবনের জন্য। বলেই জাংকুক আবার তেকে জড়িয়ে ধরে, ওর ঠোঁটটাকে নিজের করে নেয়। আসলে ওর অনেক রাগ উঠেছে। ও নিজের ওপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলেছে। তের ওপর রাগটা ও এভাবে ঝাড়ছে। তে শুধু কাঁদছে। হঠাৎ বাইরে গুলির শব্দ হয়। জাংকুক মুহূর্তেই তেকে ছেড়ে জানালার দিকে তাকায়। দেখে বডিগার্ডরা গুলি করছে বাইরের শত্রুদের। জাংকুক দ্রুত ওর দুটো পিস্তল বের করে লোড করে ফেলে। তে কিছুই বুঝতে পারছে না। ওদিকে বাইরে সমানে গুলির শব্দ হচ্ছে। তে এবার খুব ভয় পাচ্ছে। জাংকুক তের কাছে এসে বলে, ভয় নেই, আমি থাকতে
তোমার কিচ্ছু হবে না। জাংকুকের কথা শেষ হওয়ার আগেই ওর রুমের দরজায় জোরে জোরে কে যেন বাড়ি দিতে থাকে। জাংকুক তের থেকে পাশে সরিয়ে দিয়ে জিজ্ঞাসা করে, কে? স্যার, আমি জেনি। জাংকুক সেকেন্ডের মধ্যে দরজা খুলে দেয়। জেনি রক্তাক্ত হাত নিয়ে রুমে ঢোকে। জাংকুক অস্থির হয়ে বললে, জেনি বোন আমার, কি হয়েছে তোমার? গুলি লাগলো কিভাবে? স্যার, দ্রুত এখান থেকে বেরিয়ে পড়ুন, না হলে আপনাকে বাঁচাতে পারবো না। অনেক বড় শত্রুর দল অ্যাটাক করেছে, আমাদের অনেক বডিগার্ড অলরেডি শেষ। স্যার, দ্রুত ম্যামকে নিয়ে পালান, ওরা আপনাকে মারতে এসেছে। আমার মরা বাঁচা পরে, তোমাকে এখানে একা রেখে আমি কোথাও যাব না। আমার একমাত্র বোন তুমি, তোমার কিচ্ছু হবে না। স্যার, আমি ঠিক আছি, কিন্তু আপনি আর ম্যাম যান, না হলে আমি নিজেকে কখনোই ক্ষমা করতে পারবো না। জেনি ওর এক হাত চেপে ধরে বলে, স্যার আর সময় নেই, পালান এখান থেকে। তুমি আমার সাথে আসো। তে ভয় কাঁপছে। জাংকুক ওর দিকে তাকিয়ে ওর এক হাত ধরে আর অন্য হাত দিয়ে জেনিকে। এরপর ওদের নিয়ে রুম থেকে বেরিয়ে পালাতে গেলে একটা শত্রু এসে ওদের সামনে দাঁড়িয়ে পড়ে। জাংকুক কিছু করার আগেই শত্রুটা ওদের অবাক করে দিয়ে গুলি করে তেয়ের দিকে। জেনি মুহূর্তেই জাংকুককে সরিয়ে দিয়ে তেয়ের সামনে এসে গুলিগুলো ওর পিঠের উপর নিয়ে নেয়। একে একে 6টা গুলি জেনির শরীরে ঢুকে যায় আর সাথে সাথে ও শেষ নিঃশ্বাস ত্যাগ করে তেয়ের সামনে। জাংকুক জোরে চিৎকার করে ওঠে। ওর পিস্তল বের করে শত্রুকে গুলি করে ঝাঁঝরা করে দেয়। জাংকুক জেনিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে। তে স্তব্ধ হয়ে আছে। ওর সামনে জেনির লাশ পড়ে আছে। একটু আগেও যে মেয়েটা ওকে সাজিয়ে দিয়েছিল, আর এখন সে নেই, রক্তে ভেসে গেছে সব। জাংকুকের কয়েকটা বডিগার্ড এসে বলে, স্যার আর এক মুহূর্ত না, ম্যামকে নিয়ে আমাদের সাথে আসুন, না হলে সব শেষ হয়ে যাবে। জেনি আমার বোন। স্যার উনি আর নেই, আসুন। তে ম্যামকে বাঁচাতে হবে, ওরা ওনাকে মারতে এসেছেন, একজনকে ধরে জেনেছি। এবার জাংকুকের টনক নড়ে। ও তের দিকে তাকিয়ে আবার জেনির দিকে একবার তাকিয়ে দ্রুত তেকে নিয়ে বডিগার্ডদের সাথে যেতে থাকে। তে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না যে ওকে মারতে এতগুলো লোক এসেছে। বডিগার্ডরা ওদের দুজনকে ঘেরাও করে কোনো মতে নিচে নিয়ে আসে। সেখানেও শত্রু কয়েকটা চলে আসছে। জাংকুকের বডিগার্ডরা ওদের দুজনকে একটা বুলেট প্রুফ গাড়িতে বসিয়ে দিয়ে গুলি করতে থাকে। জাংকুক কাঁদতে কাঁদতে গাড়ি নিয়ে পেছন দিক দিয়ে বেরিয়ে পড়ে। ও কল্পনাও করেনি এমন দুর্বিষহ অবস্থায় ও পড়বে, আর ওর সবচেয়ে মূল্যবান মানুষটাকে ও এভাবে হারাবে। জাংকুক খুব কাঁদছে। তে যেন নিথর হয়ে আছে। ওর পুরো শরীর শক্তিহীন হয়ে গিয়েছে। ওর মাথায় শুধু একটাই প্রশ্ন, কেন ওকে কেউ মারতে চাইবে?